ডব্লিউএইচওকে তথ্য দিতে অস্বীকৃতি, চীনের আচরণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। আলে খলিফা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাহরাইনিদের সংগ্রাম অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি শেখ ঈসা কাশেমের। পাকিস্তান মুগ্ধতায় জার্মান ব্লগারের ইসলাম গ্রহণ। 25,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিচ্ছেন জো বাইডেন। বিজিবিতে ভাঙন, তৃণমূলে যোগ দিচ্ছেন মোর্চার 2 নেতা। মিশরে বিশ্বের সবচেয়ে পুরনো বিয়ার কারখানার সন্ধান। জাপানে অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন। এবং উষ্ণায়ন সত্ত্বেও এত শীত কেন ইউরোপে, এ নিয়ে থাকছে একটি বিশেষ রিপোর্ট। কোভিড-19 প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর প্রথম দিককার মূল তথ্য চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে সরবরাহ করতে রাজি না হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের আশঙ্কা, বেজিং এর এ ধরনের আচরণের কারণে ডব্লিউএইচওর তদন্ত প্রতিবেদনটি প্রশ্নবিদ্ধ থেকে যাবে। হোয়াইট হাউসের বিবৃতি উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে। 2019 সালের শেষ দিকে চীনের উহানের একটি ল্যাব ও বাজার করোনা ভাইরাস থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে দাবি করে আসছেন অনেক বিজ্ঞানী। তবে চীন বরাবরই সে দাবি উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে আমদানি করা ফ্রোজেন খাবার থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। করোনা ভাইরাস আসলে কোথা থেকে উদ্ভূত হয়েছিল এবং কিভাবে এটি ছড়িয়ে পড়ে সে বিষয়ে তথ্য সংগ্রহ এবং সন্ধানের অংশ হিসেবে সম্প্রতি চীনে যায় ডব্লিউএইচওর আন্তর্জাতিক তদন্ত দল। ওই দলের সদস্য ডোমিনিক ডোয়ের অভিযোগ করেছেন, তাদের পক্ষ থেকে চীনা কর্তৃপক্ষের কাছে অনুমোদন জানানো হয়েছিল যে 2019 সালের ডিসেম্বরে উহানে আক্রান্ত 174 জনের মূল তথ্যগুলো সরবরাহ করার জন্য। তবে চীন সেই অনুরোধে সাড়া দেয়নি বলে আক্ষেপ জানান ডোমিনিক। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্ত দলকে শুধু ওই রোগীদের তথ্যগুলো সারসংক্ষেপ সরবরাহ করা হয়েছে। চীনের আচরণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে শনিবার বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। ওই বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনটি স্বাধীন ও চীনা সরকারের হস্তক্ষেপ মুক্ত হওয়াটা জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনে সংস্থাটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর সে সিদ্ধান্ত বাতিল করা হয়। বাহরাইনের 14 ফেব্রুয়ারির গণঅভ্যুত্থানের 10ম বার্ষিকী উপলক্ষে দেশটির পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সেখানকার বর্ষিয়ান আধ্যাত্মিক জননেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাশেম। বাহরাইনের স্বৈরতান্ত্রিক রাজ সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়েছিল 2011 সালের 14 ফেব্রুয়ারি। একই ধরনের গণঅভ্যুত্থানে সে সময় তিউনিসিয়া বেন আলী সরকার ও মিশরে হোসনি মোবারক সরকারের পতন ঘটেছিল। কিন্তু দুঃখজনকভাবে বাহরাইনের সঙ্গে সৌদি সীমান্ত থাকায় সৌদি সরকার সেনা পাঠিয়ে বাহরাইনের গণঅভ্যুত্থান দমন করে এবং সৌদি সরকার আরব বিপ্লবগুলোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। আয়াতুল্লাহ শেখ ঈসা কাশেম গতরাতে দেয়া এক ভাষণে বলেছেন, রাজতান্ত্রিক আলে খলিফা সরকার ও তার শাসন প্রণালী বাহরাইনের সম্ভ্রান্ত জাতির জন্য উপযুক্ত নয়। আলী খলিফা বা খলিফা নামক গোষ্ঠী 2 শতক আগে আরব উপদ্বীপ থেকে বাহরাইনে এসে এই দেশটির ক্ষমতা দখল করেছিল। বাহরাইনের বেশিরভাগ জনগণ এই বংশের শাসনের বিরোধী। ব্রিটিশ উপনিবেশবাদীদের সহায়তায় তারা বাহরাইনের ক্ষমতা গ্রহণ করে। এই শাসক গোষ্ঠী বাহরাইনের জনসংখ্যার কাঠামোতেও জোর করে পরিবর্তন আনছে। আয়াতুল্লাহ শেখ ঈসা কাশেম তার দেশে প্রতিবাদী জনগণের উপর সরকারের চরম সহিংসতা, নির্যাতন ও এসব কাজে বিদেশি সেনা ব্যবহারের নিন্দা জানিয়েছেন। বাহরাইনের জনগণ একনায়কতান্ত্রিক ও স্বৈরশাসক এবং বৈষম্যের অবসান দাবি করে আসছে। তারা দেশটির ক্ষমতা জনগণের প্রকৃত অংশগ্রহণ, ঘরোয়া ও বিদেশি নীতিতে স্বাধীন সিদ্ধান্ত নিশ্চিত করার দাবি জানাচ্ছে। শেখ ঈসা কাশেম বলেছেন, চরম সহিংসতা, নির্যাতন ও বিদেশি উৎপীড়ন বাহিনীর সহায়তা নিয়ে বাহরাইনের জনগণের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করা যাবে না। অন্য কথায়, বাহরাইনের জনগণের বৈধ দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আলী খলিফা সরকারের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের বিস্মিত করে জার্মানির জনপ্রিয় ট্রাভেল ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর ক্রিশ্চিয়ান ব্যাটসম্যান ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানিয়েছেন, পাকিস্তানে 1 বছর অবস্থানের পর তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইনস্টাগ্রামের ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়া পোস্টে ইসলামিক স্কুল অব মিয়ামি থেকে পাওয়া তার ইসলাম গ্রহণের সনদপত্র হাতে নিয়ে তোলা নিজের 2টি ছবি সংযুক্ত করেন। পোস্টে তিনি লেখেন, আমি এই চ্যানেল শুরু করি গত ডিসেম্বরে এবং প্রায় 1 বছর পাকিস্তানে কাটিয়েছি। এ সময় আমি অনেক সাধারণ মানুষের সাথে মিশেছি এবং ধর্ম ও জীবন সম্পর্কে বিপুল কিছু শিখেছি। ইউরোপে বেড়ে ওঠার সময় ইসলাম শব্দের সাথে সবসময় নেতিবাচকতা, যুদ্ধ, সন্ত্রাসের সংযোগ ছিল। এই ব্লগার বলেন, তার শৈশবের ঘনিষ্ঠ বন্ধুরা মুসলিম। ইসলামকে তিনি শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা শৈশবের ঘনিষ্ঠ বন্ধুরা ছিল মুসলিম এবং গভীর অভ্যন্তরে আমরা সবাই জীবন নামের একই সত্তার অধিকারী মানুষ।
ইসলাম শান্তির ধর্ম এবং আমি গভীর সংযোগ অনুভব করছি এমন কিছুর যা আমি অভিজ্ঞতায় নিতে চাই এবং গভীরভাবে সন্ধান করতে চাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যাটসম্যানের 2.5 লাখ অনুসারী রয়েছে। অন্যদিকে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা 4.5 লাখেরও বেশি। মেক্সিকো সীমান্তে আটকে পড়া 25,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হবে। কর্তৃপক্ষ জানায়, মেক্সিকো সীমান্তে আটকে পড়া অভিবাসীদের মধ্য থেকে প্রথম ধাপে 19 ফেব্রুয়ারি তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 3টি স্থান দিয়ে অভিবাসীদের প্রবেশের সুযোগ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 2টি স্থানের প্রতিটি দিয়ে দিনে 300 অভিবাসীকে ঢুকতে দেওয়া হবে। তৃতীয় স্থান দিয়ে আরও কম মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। জনসাধারণ ভিড় করতে পারে এমন আশঙ্কায় বাইডেন প্রশাসন এই 3 স্থানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি হেনরি কুয়েলার বলেন, কর্মকর্তারা তাকে টেক্সাসের বাউন্সভিল, এল পাসো এবং সান দিয়েগোর সান ইসিড্রো ক্রসিংয়ের কথা জানিয়েছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নীতির জের ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। এর মধ্যে 2019 সালে দ্য মাইগ্রেট প্রোটেকশন প্রোটোকল কর্মসূচি চালু করা হয়। প্রায় 70,000 অভিবাসী এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের ক্ষমতার ব্যবহার এবং কংগ্রেসের সমর্থন ছাড়াই তার পূর্ববর্তী অভিবাসন নীতি বাতিল করার আদেশের 2য় দফায় সই করেছেন। এই আদেশের মধ্য দিয়ে দেশটির ক্ষমতায় আসা প্রথম 2 সপ্তাহের মধ্যে তিনি পারিবারিক বিচ্ছেদ, সীমান্ত সুরক্ষা এবং আইনি অভিবাসনের বিষয়ে 9টি নির্বাহী পদক্ষেপ নিয়েছেন। প্রস্তাবিত আইন অনুসারে দেশটিতে থাকা আনুমানিক 1,10,00,000 অভিবাসীকে আইনি মর্যাদা ও নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন রোধে নেওয়া আইনি এবং অবৈধ পদক্ষেপের ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন তিনি। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি আলেকজান্দ্রো মায়োরকাস বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার আবারও নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। এ কারণেই আমরা অভিবাসন নীতি সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। এর আগে যে নীতি ছিল সেটি মার্কিনীদের জাতিগত মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ভোটের পশ্চিমবঙ্গে অব্যাহত দলবদলের খেলা। একদিকে যখন রোজই ভাঙছে তৃণমূল, অন্যদিকে বিরোধী বিজেপিও ঘর সামলাতে হিমশিম খাচ্ছে। রোববার দুপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির তফসিলি মোর্চার সহসভাপতি দীপক রায় এবং রাজ্য কমিটির সদস্য সুব্রত রায়। দুজনেই বিজেপি সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এদিন তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। যোগ দিয়েই সাবেক দল ও নেতাদের সম্পর্কে একরাশ ক্ষোভ উগরে দেন দীপক রায়। বলেন, বিজেপি আসলে তোলাবাজদের নিয়ে কাজ করছে, রোজ তাদের দলে নিচ্ছে, দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে নিয়ে শুদ্ধিকরণ করছে। যে রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে সেখানে মানুষ পরিত্রাণ চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা বাঙালির গর্ব। বিজেপিতে থেকে তফসিলিদের জন্য ভালো কিছু করা যাবে না, দিদি তফসিলিদের জন্য অনেক কিছু করেছেন। কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। গত বছর রেল বোর্ড চাকরি দেওয়ার নামে প্রতারণা কাণ্ডে নাম জড়িয়েছিল সৃজনের। সেই মামলায় রায়ের পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করে তাকে। 10 মাস জেলে ছিলেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে বলেছিলেন, বর্তমানে রাজ্য যে সংস্কৃতি চলছে তা আমাদের পরিপন্থী। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত ধর্মনিরপেক্ষ, তাই তৃণমূলে যোগ দিলাম আমি। মিশরে বিশ্বের সবচেয়ে পুরনো বিয়ার কারখানা আবিষ্কার করেছেন আমেরিকা ও মিশরীয় প্রত্নতাত্ত্বিকরা। প্রাচীন মিশরের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থানে এর সন্ধান পান তারা, এমন খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। দেশটির সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকিটিস এর সেক্রেটারি জেনারেল মোস্তফা উজিরি জানান, এই বিয়ার কারখানাটি কায়রো থেকে 280 মাইল দূরের দক্ষিণ নীল নদের পশ্চিম মরুভূমিতে অবস্থিত প্রাচীন সমাধিস্থল আবিডোসে পাওয়া গেছে। এই কারখানাটি ছিল রাজা নরমারের অঞ্চলে। তিনি প্রথম মিশরীয় রাজবংশের শুরুতে রাজত্ব করেন। প্রাচীন মিশরের একীভূতকরণের জন্য বহুল পরিচিত তিনি। প্রত্নতাত্ত্বিকরা 8টি বিশাল ইউনিট পেয়েছিলেন, যার প্রত্যেকটির দৈর্ঘ্য 20 মিটার। উজিরা বলেন, প্রতিটি ইউনিটের 2 সারিতে প্রায় 40টি মৃৎশিল্পের বেসিন রয়েছে, যা বিয়ার তৈরির জন্য শস্য ও পানির মিশ্রণ উত্তপ্ত করতে ব্যবহৃত হয়েছিল। মার্কিন ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের তৈরি কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবারের সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্য দিয়ে করোনা মোকাবেলায় প্রথমবারের মতো কোনো ভ্যাকসিন অনুমোদন করল জাপান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। জাপানে এখন করোনা ভাইরাস প্রকোপের 3য় ঢেউ চলছে। গত কয়েক সপ্তাহে অবশ্য সেখানে আক্রান্ত মৃতের সংখ্যা কমতে দেখা গেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 4,10,000-এর বেশি মানুষ, মৃত্যু হয়েছে প্রায় 7,000-এর মতো। এমন অবস্থায় শুক্রবার ফাইজারের টিকা অনুমোদন করা হবে কিনা সে ব্যাপারে মতামত জানার জন্য বিশেষজ্ঞদের এক প্যানেল বৈঠক আয়োজন করা হয়।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী নুরিহিয়া তামুরা জানান, যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন অনুমোদন দেওয়া হবে। সে অনুযায়ী রবিবার থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেল ফাইজারের টিকা। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। শুরুতে প্রায় 10 লাখ স্বাস্থ্যকর্মী এই টিকা গ্রহণ করবেন। বছরের মাঝামাঝি নাগাদ গোটা জনগোষ্ঠীর জন্য টিকা সরবরাহ নিশ্চিত করা হবে বলে। ইউরোপ জুড়ে প্রবল শীত পড়েছে। রাস্তাঘাট, গাছপালা ঢেকে গেছে বরফে। তাপমাত্রা শূন্যের অনেক নিচে। জার্মানির অনেক এলাকা 30 ইঞ্চি বরফের তলায়। প্রশ্ন উঠেছে, উষ্ণায়নের প্রভাব তাহলে গেল কোথায়? যারা জলবায়ু পরিবর্তনের তত্ত্বে বিশ্বাস করেন না, তারা সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, উষ্ণায়নের তত্ত্বই তো আসলে ব্যর্থ। এই সন্দেহপ্রবণ মানুষদের দাবি উড়িয়ে দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা, কিন্তু তা সত্ত্বেও তারা প্রশ্ন তুলতে ছাড়ছেন না। তারা বলছেন, এই ভয়ঙ্কর ঠান্ডাই তো প্রমাণ করে দিচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ পৃথিবীকে গরম করছে না। কিন্তু ঘটনা হলো উষ্ণায়নের জন্য এই বরফ ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে জার্মানি সহ ইউরোপে প্রবল ঠান্ডা পড়েছে, প্রচুর বরফও পড়ছে। একে শুধু শীতের আবহাওয়া বলা যাবে না, এর কারণে পোলার ভর্টেক্স বা মেরু অঞ্চলের ঘূর্ণি শীতল বাতাস, উত্তর মেরু থেকে এই বাতাস ছড়িয়ে পড়ছে আন্তরাকাশে। এই পোলার ভর্টেক্সের সঙ্গে যোগ রয়েছে মাটির 10 কিলোমিটার উপরের জেট স্ট্রিমের। মেরু অঞ্চলের গ্রীষ্মমণ্ডল থেকে গরম হাওয়া আসে। এই পোলার ভর্টেক্স সেই গরম হাওয়া এবং ঠান্ডা মেরু বাতাসের মাঝখান দিয়ে বইতে থাকে। শিল্প বিপ্লবের পর থেকে যথেষ্টভাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন পোড়ানোর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে গেছে। 2010 থেকে 2019-এর মধ্যে তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তন শুধু যে তাপমাত্রা বাড়িয়েছে তাই নয়, আবহাওয়া আরও চরম হয়েছে, খামখেয়ালি হয়েছে। পোস্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণার প্রধান স্টেফান রামস্ট্রম মনে করেন, এর ফলে মেরু অঞ্চলের আবহাওয়া প্রভাবিত হতে শুরু করেছে। গত 40 বছরে বিশ্বে তাপমাত্রা যতটা বেড়েছে, মেরু অঞ্চলে তার প্রায় দ্বিগুণ বেড়েছে। আর এটাই ইউরোপের আবহাওয়ার বদলে দিচ্ছে। মেরু অঞ্চলে শীতের সময় উষ্ণায়নের প্রভাব বেশি থাকে, তাই জেট স্ট্রিম দুর্বল হয়ে পড়ে। তার ফল ভুগতে হচ্ছে ইউরোপকে। যখন খুব ঠান্ডা হাওয়া গরম ও আর্দ্র হাওয়ার সঙ্গে মেশে, তখন বরফ পড়ে। এবার যেটা হয়েছে, জার্মানি কেন্দ্রীয় অঞ্চলে জিসেলা নামের উচ্চ চাপের হাওয়া মেরু অঞ্চলে ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশছে। সেখানে ট্রিস্টান ও রেইনহার্ড নামে দুটি নিম্নচাপের এলাকায় ধাক্কা মেরেছে। এখানে সমুদ্র থেকে উষ্ণ ও আর্দ্র হাওয়া মিশেছে বলে এত বরফ পড়ছে।